ওকে, সো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুন্দর সুস্থ রয়েছো। আজকে আমরা বাংলা উচ্চারণ নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো বাংলা উচ্চারণ এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতে কেন প্রশ্ন আসে, ঠিক আছে? তো নিশ্চিত থাকো যে আজকে যারা ক্লাস করবা অ্যান্ড আজকের ক্লাস থেকে তুমি তোমার পরীক্ষাতেও হুবহু এখান থেকে প্রশ্ন কমন পাবা। ওকে, তো তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের যেই ক্লাস সেটাতে। ওকে, আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি যে অনেকে মোটামুটি আমাদের সাথে যুক্ত রয়েছ। ওকে, জি, ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের যে ক্লাস, সেটা উচ্চারণের নিয়ম। আচ্ছা, তো চলো আমরা উচ্চারণের নিয়মে প্রথমত তোমাদেরকে উচ্চারণের বেসিক কিছু সূত্র আমি বলে রাখি। এগুলো হচ্ছে উচ্চারণের বেসিক সূত্র। কি সূত্র বলো? বেসিক সূত্র, অর্থাৎ যেই সূত্রগুলো তোমাকে অবশ্যই কি করতে হবে, জানতে হবে। যেই সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এইবার দেখো, এখানে বলা হচ্ছে বানানে যদি থাকে স্বরেয়, তবে উচ্চারণে হবে মানে ওকার। তবে এটা মানে সবসময় হবে এমনটা না, মানে এটা হতেও পারে, নাও হতে পারে। তো এটা কখন ওকার, মানে বানানে যদি স্বরেয় থাকে তাহলে সেটা তবে উচ্চারণে ওকার হবে। এখন স্বরেয়াও হইতে পারে, মানে দিস ইজ নট ফিক্সড, এটা একেবারে হবে এমনটা না। এরপর দেখো, বানানে যদি থাকে দীর্ঘই, তবে উচ্চারণে হবে রস্বই। এটা ফিক্সড একদম। পৃথিবীর যে কোনো শব্দের বানান, ধরো আমি যদি বলি, ধরো আমি বললাম যে ঈশান, এই ঈশান শব্দের উচ্চারণে দীর্ঘইটা রস্বই হবে। তার মানে আমি আবার বলছি, উচ্চারণে কখনোই দীর্ঘই বসে না। উচ্চারণে কি বসে? সবসময় রস্বই বসে। উচ্চারণে কখনো কি বসে না? দীর্ঘই বসে না। বানানে যদি থাকে দীর্ঘিকার, ওই যে আগের কথা, তাহলে উচ্চারণে হয়ে যাবে রস্যিকার। তেমনিভাবে বানানে যদি থাকে দীর্ঘকার, উচ্চারণে হবে রস্যুকার। বানানে যদি থাকে দীর্ঘকার, মানে দীর্ঘই অথবা দীর্ঘকার থাকলে উচ্চারণে হবে রস্য অথবা রস্যুকার। তো খুবই ইম্পর্টেন্ট কথা। তার মানে এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে আমরা জানলাম দীর্ঘই কিংবা দীর্ঘিকার, দীর্ঘই কিংবা দীর্ঘকার এগুলো কখনোই উচ্চারণে বসে না। তাহলে দীর্ঘই এর পরিবর্তে উচ্চারণে কি বসে বলে? রস্বই বসে। আর দীর্ঘিকারের পরিবর্তে উচ্চারণে রস্যিকার বসে। দীর্ঘর পরিবর্তে উচ্চারণে রস্যুকার বসে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর খেয়াল করে দেখো, এগুলোর পিডিএফ কোথায় পাবো? তুমি কি বাবা ক্লাসে নতুন, মানে আজকে প্রথম ক্লাস করতেছ? এরপর দেখো, রি এর উচ্চারণ হবে রয় রস্যিকার। অর্থাৎ যদি যেমন আমি যদি বলি, দেখো ঋষি, এখন দেখো তো ঋষির উচ্চারণটা এমন হয় না রয় রস্যিকার, ঋষি। অর্থাৎ রি এর উচ্চারণ সবসময় কি হবে? রয় রস্যিকার। এরপর দেখো, এ যদি থাকে তবে উচ্চারণে এ অথবা এ, মানে এও হতে পারে অথবা এও হতে পারে, দুইটাই হতে পারে। আর ওই যদি থাকে তাহলে ওই এর উচ্চারণ হবে ওই। তার মানে কোনো একটা শব্দ, যেমন আমি যদি বলি যে ঐরাবত, ঐকতান, তার মানে উচ্চারণ হবে ঐকতান, এভাবে হবে। তার মানে ওই এর উচ্চারণ হবে অযোগ রস্যই, ওই। আর ও, এটার উচ্চারণ কি হবে? ও যোগ রস্যাউ, ও, ও যোগ রস্যাউ, ও। তাহলে এইবার আমাকে একটু বলো, এই চার্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ এই শব্দগুলো যদি বানানে থাকে, বানানে থাকলে উচ্চারণে এগুলোর পরিবর্তন হবে। এখন শব্দের বানান যেমন, শব্দের উচ্চারণ তো তেমন না। তো এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমাকে একটু বলো যে বিষয়টা বুঝতে পেরেছো কিনা। বানানে থাকলে কি হবে? শব্দের বানানে থাকলে কি হবে, আর ওই শব্দটা উচ্চারণে এলে কি হবে? আমাকে একটু বলো তো। ওকে, ক্লিয়ার। ওকে, শুভনীল বলেছে ক্লিয়ার। আমাকে একটু জানাতে হবে যে ভাইয়া ক্লিয়ার, বুঝতে পেরেছি। আমি আবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য। স্যার আপনার ক্লাস দেখে কালকে পরীক্ষায় ফাটাই দিছি। নিয়মিত ক্লাসগুলো করো, ফাইনাল পরীক্ষাতেও ফাটাই দিতে পারবা। আচ্ছা, এইবার দেখো আরও একটা চার্ট আছে, এই চার্টটা একটু পড়তে হবে। সেটা হচ্ছে যদি বানানে থাকে অনুস্বার তাহলে উচ্চারণে হবে উ। তাহলে বলো রং, এইটার উচ্চারণ কি হবে? রং। রং এটার উচ্চারণ কি হবে? রং। তার মানে দেখো, অনুস্বার থাকলে উচ্চারণে কি হয়? উ হয়। অনুস্বার থাকলে উচ্চারণে কি হয়? উ হয়। এরপর দেখো, ইও যদি থাকে তাহলে উচ্চারণে হবে এই যে অন্তস্থ এর সাথে চন্দ্রবিন্দু অথবা দন্তন, দুটোই হতে পারে। প্রয়োগটা আমরা পরে দেখব। এরপর মূর্ধন্য যদি থাকে তাহলে উচ্চারণে বসবে দন্তন। তাহলে দেখো, আমি যদি বলি যে পন, তাহলে এই পন এটার উচ্চারণ কি বলো? পন, দন্তন। বুঝতে পেরেছ? আর ব যদি থাকে তাহলে সেটার উচ্চারণ মানে দ্বিত্ব হবে। এটা আমরা আপাতত স্কিপ করে, এটা আমাদের দরকার নাই।
এখানে তোমরা এরপর যে নিয়মটা পড়বা সেটা হচ্ছে এইটা, জ যদি থাকে, জ থাকলে উচ্চারণে হবে বর্গীয় জ, জ থাকলে উচ্চারণে কি হবে বলো, বর্গীয় জ, জ থাকলে উচ্চারণে হবে বর্গীয় জ। তালেব বেশ্য যদি থাকে, তালেব বেশ্য, তালেব বেশ্য থাকলে উচ্চারণে হবে দন্ত স, অর্থাৎ তালেব বেশ্যের উচ্চারণ দন্ত স হবে। আর স মূর্ধন্য স এগুলোর উচ্চারণে হবে কি তালেব বেশ্য, মানে কোনটার উচ্চারণ কি হয় এটা মনে রাখতে হবে। এরপর দেখো হ জফলা যদি থাকে তাহলে উচ্চারণ হবে ঝ ঝ ঝ ঝ উকার, ঠিক আছে, ঝ ঝ উকার। আচ্ছা, তো এটা মোটামুটি বেসিক সূত্র ছিল, বুঝলে বুঝছো, না বুঝলে নাই, মানে বুঝতেই হবে এমনটা না, প্রয়োগটা আমরা একটু পরে দেখলে আরও ভালো বুঝতে পারবো। এইবার চলো আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো সলভ করি। সো খাতায় লিখো যে মফলার উচ্চারণের নিয়ম, পরীক্ষাটা কয়েক হাজারবার বোর্ডে প্রশ্ন আসছে যে মফলার উচ্চারণের 5টি নিয়ম লিখো, নিয়ম লিখো, ঠিক আছে, মফলা উচ্চারণের 5টি নিয়ম। তো আমি তোমাদেরকে রেফারেন্সটা দিচ্ছি না, মানে কোন কোন বোর্ডে আসছে, বাট তোমরা যদি প্রিভিয়াস মানে ইয়েগুলো দেখো এবং আজকের ক্লাসে এই প্রশ্নগুলো সলভ করলে কনফার্ম থাকো যে এখান থেকে উচ্চারণে তুমি একটা প্রশ্ন কমন পাবা, মানে কনফার্ম এটা তুমি এখান থেকে উচ্চারণে একটা প্রশ্ন কমন পাবা। তাহলে এখন আমরা কি শিখবো, এখন আমরা শিখবো যে মফলার উচ্চারণের নিয়ম। কি শিখবো বলো, মফলার উচ্চারণের নিয়ম। তো নিয়ম নাম্বার 1, মফলার শব্দের শুরুতে হলে তার কোনো উচ্চারণ হয় না, খুবই গুরুত্বপূর্ণ কথা, তবে সামান্য নাসিক্য হয়, মানে নাসিক্য বলতে চন্দ্রবিন্দু চলে আসে, ঠিক আছে, মানে নাসিক্য উচ্চারণ হলে চন্দ্রবিন্দু আসে, অর্থাৎ চন্দ্রবিন্দু চলে আসে। তার মানে সোজা কথা হচ্ছে মফলার শব্দের শুরুতে বসলে সেই মফলার কোনো উচ্চারণ হয় না। যেমন দেখো স্মরণ, স্মরণ, এখন দেখো তো এখানে মফলা আছে না নাই, আছে, কিন্তু দেখো ভাইয়া মফলার উচ্চারণ কি এখানে আছে, দেখো স্মরণে কি কোথাও মফলার উচ্চারণ আছে, নাই। এরপর দেখো শ্মশান, দেখো এখানেও তো মফলা আছে, কিন্তু মফলার উচ্চারণ কি এখানে আছে, নাই, ঠিক আছে। এবার দেখো এটা এটা স্মৃতিশোধ হবে আর কি, তো স্মৃতিশোধ আমরা যখন লিখি তখন এভাবে লিখি না, দেখো এখানে এই যে মফলার উচ্চারণ কি আছে, নাই। স্মারক, দেখো এই যে এখানে মফলা আছে কিন্তু মফলার উচ্চারণ কিন্তু নাই। স্মৃতি এখানে নাই। এখন দেখো এই যে তালেব বেশগুলোর এই যে দন্তস্বয়ের উচ্চারণ দেখতে পাচ্ছ, যে এই যে এখানে দেখো স্মারক উচ্চারণের তালেব বেশ দন্তস্ব কি হয়ে গেছে, তালেব বেশ হয়ে গেছে, এটা তো আমরা আরও আগেই পড়েছি। তাহলে নিয়মটা, এই নিয়মটা বুঝতে পেরেছো কিনা, এটা খুব সিম্পল নিয়ম, যে যদি মফলা শব্দের প্রথমে থাকে, মানে শব্দের শুরুতে যদি থাকে তাহলে তার কোনো উচ্চারণ নাই। এইবার 2 নম্বর নিয়ম দেখো, তবে পদের মধ্যে কিংবা অন্তে, অন্তে মানে হচ্ছে শেষ, অর্থাৎ মফলাটা যদি তোমার পদের মাঝখানে থাকে অথবা যদি শেষে থাকে তাহলে মফলার উচ্চারণ, মানে মফলার থাকলে দ্বিত্ব ঘটায় এবং ব্যঞ্জনে সানুনাসিক উচ্চারিত হয়। একটু তুমি ভালো করে খেয়াল করে দেখো, পদ্ম, এখানে দেখো তো মফলাটা শেষে আছে, কোথায় আছে বলো, শেষে। এখন দেখো তো এই যে এখানে দ ধ দ দ, তাহলে দেখো এই যে দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, এখানে এই জিনিসটাই বলছে, তবে পদের মধ্যে কিংবা অন্তে মানে শেষে যদি মফলা থাকে তাহলে উচ্চারণ দ্বিত্ব হয়। তাহলে দেখো তো এখানে দয়ের উচ্চারণ দ্বিত্ব হয়েছে না, হয়েছে। আকস্মিক, দেখো মানে উচ্চারণটা হচ্ছে আকস্মিক। এখন দেখো এই যে মাঝে আছে না মফলাটা, এই জন্য দেখো এই যে শয়ের উচ্চারণ দ্বিত্ব হয়েছে। বিস্মিত, দেখো এই যে এখানে মটা মাঝে আছে, মাঝে আছে, এই জন্য উচ্চারণ দ্বিত্ব হয়েছে। তাহলে শুরুতে থাকলে কোনো উচ্চারণ হয় না, মাঝে অথবা শেষে থাকলে যেটার সাথে যুক্ত হয় এটা দ্বিত্ব উচ্চারণ হয়। আত্মহত্যা, দেখো মাঝে আছে মফলা, এই জন্য দেখো তয়ের দ্বিত্ব উচ্চারণ হয়েছে। আত্মীয়, দেখো মফলা মাঝে আছে, এই জন্য দেখো তয়ের দ্বিত্ব উচ্চারণ হয়েছে। আত্মা, মফলা শেষে আছে, এই জন্য তয়ের দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। তেমনিভাবে এইগুলো, ঠিক আছে। তো বিষয়টা বুঝতে পেরেছ যে উচ্চারণের নিয়মগুলো কি, উচ্চারণের নিয়মটা হচ্ছে যে জাস্ট, আমি আবার এইটা একটু রিপিট করছি, পদের প্রথমে মফলা থাকলে সেই মফলার উচ্চারণ হয় না, কিন্তু আমরা যদি দেখি মফলাটা মাঝে আছে কিংবা মফলাটা শেষে আছে তাহলে ওই মফলার উচ্চারণ দ্বিত্ব হবে, ওই মফলার উচ্চারণ কি হবে বলো, দ্বিত্ব হবে, এবং অনেকটা সানুনাসিক হয়, কারণ এই যে দেখো চন্দ্রবিন্দু চলে আসে, বুঝতে পেরেছ। আচ্ছা, তো 2টা নিয়ম শেষ। এরপর আসো 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মে কি, 3 নম্বর নিয়মটা হচ্ছে পদের মধ্যে কিংবা শেষে, যদি শব্দের মাঝে অথবা শেষে যদি ঘ উ ট মূর্ধন্য ন দন্ত ন ম এবং ল এর সাথে সংযুক্ত মফলা এর উচ্চারণ সাধারণত অবিকৃত বা অপরিবর্তিত থাকে, মানে মফলার উচ্চারণ থাকে, অপরিবর্তিত থাকে মানে কি, মানে মফলার উচ্চারণ থেকে যায়। যেমন তুমি খেয়াল করে দেখো যুগ্ম, এখানে দেখো তো গ এর সাথে যুক্ত হয়েছে না, এই যে দেখো গ, এই গ এর সাথে যুক্ত হয়েছে, তার মানে মফলার উচ্চারণ পাবা। এখন তুমি খেয়াল করে দেখো এই যে যুগ্ম, দেখো ময়ের উচ্চারণ কিন্তু ঠিকই আছে। বাল্মীকি, তাহলে দেখো তো এই যে এখানে মফলা কার সাথে যুক্ত হয়েছে বলো, লয়ের সাথে, এই যে দেখো ল এখানে আছে, তাহলে এই কটা বর্ণের সাথে যুক্ত হলে মফলার উচ্চারণ থাকে। এখন দেখো এই যে বাল্মীকি, দেখো ম আছে, মানে মফলার উচ্চারণ পাচ্ছ, কার সাথে যুক্ত হয়েছে, ময়ের সাথে। এখানে দেখো বাগ্ময়, তাহলে দেখো এই যে উয়ের সাথে যুক্ত হয়েছে, তাহলে উয়ের সাথে যুক্ত হয়েছে, এই জন্য মফলাটা এখানে বসেছে। মনে রাখবা এখানে কিন্তু এগুলো কিন্তু শব্দের মাঝে অথবা শেষে মফলা বসছে, বাট আমরা জানি শব্দের মাঝে অথবা শেষে মফলা বসলে
সেই মফলার উচ্চারণ দিতে হয়, মানে যেটার সাথে যুক্ত হয়। বাট এগুলো তো হচ্ছে না। মনে রাখবা এই কয়েকটা ব্যঞ্জনের সাথে যুক্ত হইলে দ্বিতীয় নিয়মের ব্যতিক্রম, এই কয়েকটা ব্যঞ্জনের সাথে যুক্ত হইলে মফলার উচ্চারণ থেকে যায়। আর দেখো উন্মাদ, তাহলে উন্মাদে মফলা কার সাথে যুক্ত হয়েছে বলো? এই যে দন্তনের সাথে যুক্ত হয়েছে। ওকে, সো দেখো দন্তনের সাথে যুক্ত হয়েছে, এই জন্য দেখো এখানে এই যে মফলার উচ্চারণ থেকে গেছে উন্মাদ। এখন এখানে তুমি খেয়াল করে দেখো উন্মাদ, ভাইয়া আপনি এখানে কেন হর্ষ চিহ্ন দিলেন? কারণ দেখো এখানে গিয়ে তোমাকে থেমে যেতে হচ্ছে না, উন এরপর মাদ। তো এরকম যেখানে তুমি থেমে যাবা, যেমন দেখো যুগ এরপর ম শেষ, ওখানে তুমি একটা ইয়ে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এরপর দেখো মৃন্ময়, মৃন্ময়। ওকে, নীরব পার বলেছে ভাইয়া সত্যি কথা বলতে আজকে আপনাকে আগের থেকে জোশ লাগতেছে। আল্লাহ কি যে বলো। যাই হোক, আমি সবসময় সুন্দর। আমাকে আসলে সুন্দর লাগতেছে একটু বলো তো। আচ্ছা, তো এই 3 নম্বর নিয়মটা বুঝতে পেরেছো আশা করি, যে এই বর্ণগুলোর সাথে যদি মফলা যুক্ত হয় তাহলে সেই মফলার উচ্চারণ কি হবে, মানে মফলার উচ্চারণ অবিকৃত থেকে যাবে বা মফলার উচ্চারণ থাকবে। ওকে ফাইন। এইবার দেখো 4 নম্বর নিয়মটা আমরা একটু পড়ি। 4 নম্বর নিয়মটা খুবই সিম্পল, যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত মফলা, মানে অলরেডি একটা যুক্ত ব্যঞ্জন আছে, ঠিক আছে? আচ্ছা, আলিফ কাজী বলেছে ভাই আমি আপনার থেকে বেশি সুন্দর। ও এ প্লাস পাবে না, ও আমার থেকে বেশি সুন্দর। ও টিচারের মুখে মুখে তর্ক করে, দেখছো? ও নাকি আমার থেকে বেশি সুন্দর, ও এ প্লাস পাবে না। আচ্ছা, এখন বলছে হ্যাঁ ভাই আপনার আসলে অনেক সুন্দর, এটা তো কোনো ডাউট নাই। গুড, ভেরি গুড। ওর নাম হচ্ছে কি জানি, মোরসালিন বিশ্বাস। ও তাড়াতাড়ি এ প্লাস পেয়ে যাবে। আচ্ছা, ও পরীক্ষার আগে এ প্লাস পেয়ে যাবে। এইবার দেখো, খেয়াল করে দেখো, তাহলে বলা হচ্ছে যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি মফলা যুক্ত, অর্থাৎ অলরেডি একটা যুক্ত ব্যঞ্জন আছে, ওই যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা যুক্ত হয় তবে ওই মফলার উচ্চারণ কি, মফলার কোনো উচ্চারণ হয় না এবং সানুনাসিক হয়, মানে ওই যে চন্দ্রবিন্দু চলে আসে। তো দেখো সূক্ষ্ম, এখানে দেখো ক্ষীয় আছে। এখন ক্ষীয় কিন্তু একটা যুক্ত ব্যঞ্জন, ভালো করে বুঝো। ক্ষীয়টা কি? কি একটা যুক্ত ব্যঞ্জন। ক্ষীয়কে বিশ্লেষণ করলে পাওয়া যায় ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ মিলে হয় ক্ষীয়। তাহলে দেখো এখানে সূক্ষ্মর ভিতরে কি তুমি কি মফলার উচ্চারণ পাচ্ছ? যক্ষা দেখো ক্ষীয় যুক্ত ব্যঞ্জন, লক্ষ্মী মফলার উচ্চারণ নাই। অর্থাৎ দেখো এই যুক্ত ব্যঞ্জনগুলোর সাথে যুক্ত হলে মফলার উচ্চারণ থাকে না। একজন বলছে হর্ষ চিহ্নের ব্যবহার, ভাই যেখানে গিয়ে তুমি থেমে যাবা, যেমন দেখো সুখ, থেমে গেছো, দ্যাটস ইট, হর্ষ চিহ্ন দিয়েছো। খ, দেখো ক্ষয়ের সাথে একটা ওকার উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে আর হর্ষ চিহ্ন দিবে না। এরপর দেখো যক্ষা, যক্ষা। এখন খেয়াল করে দেখো এই যে এখানে জটা আছে, এই জ এখানে বর্গীয় জ হয়ে গেছে। এটা কিন্তু আমরা প্রথমে পড়েছি যে জ যদি শব্দে থাকে উচ্চারণ হবে বর্গীয় জ। সানুনাসিকটা আবার বলেন। সানুনাসিক মানে হচ্ছে এই যে ভাই এখানে যে চন্দ্রবিন্দু দিছো, এইটাই মানে অনেকটা নাসিক্য, নাক দিয়ে উচ্চারিত হয়, এমন হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসে সর্বশেষ 5 নম্বর নিয়ম। এটা অনেকটা তোমরা মুখস্থ করে ফেলবে, এখানে আসলে বুঝার কিছুই নাই। এছাড়া বাংলা ভাষায় ব্যবহৃত ম ফলাযুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে যার বানান যেমন অবিকৃত উচ্চারণ ও সংস্কৃত রীতি অনুযায়ী, মানে কিছু কিছু সংস্কৃত শব্দ মফলার উচ্চারণ অবিকৃতই থেকে, যেটা কোনো নিয়মই নাই। যেমন কুষ্মাণ্ড, এই যে সংস্কৃত শব্দ মফলার উচ্চারণ যুক্ত রয়েছে, ঠিক আছে? তো এই নিয়মটা তোমরা ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা, এটা আসলে বুঝার মতো কোনো নিয়ম না। এইবার আমাকে বলো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে মফলার উচ্চারণের 5টা নিয়ম লিখো, তোমরা কি পারবা? ভাই প্রতিটা রুল শেষে স্ক্রিনশট লাগবে না, এই স্লাইডের পিডিএফই তোমাদের কাছে চলে যাবে। ওকে, এইবার আমাকে একটু বলো যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা। বলো মফলার উচ্চারণের 5টা নিয়ম বুঝতে পেরেছো কিনা? মফলার উচ্চারণের 5টা নিয়ম বুঝতে পেরেছো কিনা? ওকে ফাইন। ওকে, এইবার চলো আমরা এইবার একটু পড়ি বফলার উচ্চারণের নিয়ম। তো বফলার উচ্চারণের নিয়মটা মফলার উচ্চারণের নিয়মই ভাই, সেম জিনিসই। এটা ভালো করে খেয়াল করো, শব্দের শুরুতে বফলার উচ্চারণ হয় না, বড়জোর তাতে তাড়াতাড়ি শ্বাসাঘাত পড়ো। তো এতটুকু তোমার লেখার দরকার নেই, এটা জাস্ট এমনি। তুমি জাস্ট 1 নম্বর নিয়ম যে শব্দের শুরুতে বফলার উচ্চারণ হয় না, দ্যাটস ইট। আচ্ছা বলো, শব্দের শুরুতে কি মফলার উচ্চারণ হয়েছে? হয় না, তাহলে বফলার উচ্চারণ হয় না। যেমন দেখো স্বাধিকার, এই যে দেখো বফলার উচ্চারণ নাই। স্বামী, দেখো তো স্বামীতে কি বফলার উচ্চারণ আছে? স্বাবী হয়, স্বাবী, স্বাবী এরকম হয় না। স্বাধীন, দেখো এই যে বফলার উচ্চারণ নাই। স্বর্গ বফলার উচ্চারণ, স্বদেশ। তার মানে শব্দের শুরুতে মফলার মতো বফলা থাকলেও সেটার কোনো উচ্চারণ হয় না, দ্যাটস ইট।
স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, স্লাইডের পিডিএফ পেয়ে যাবা, চিন্তা করবা না। এরপর 2 নাম্বার নিয়ম, বফালা শব্দের মাঝে বা শেষে যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনে উচ্চারণ দিতে হয়। একদম মফালার নিয়মের মতো, মফালা মাঝে অথবা শেষে যুক্ত হলে মনে আছে দিতে হয়, এখানে সেম নিয়ম। বিশ্বাস দেখো এই যে মাঝে আছে, এই জন্য দেখো বিশ্বাস, এই যে দেখো তালে বেশর দ্বিত্ব উচ্চারণ, দ্বিত্ব মানে হচ্ছে 2 বার। এখন দেখো এই যে বিশ, ঠিক আছে, দেখো বিশ, এখানে তুমি থেমে গেছো না, এখানে একটা হর্ষ চিহ্ন দিছো। শ্বাস, এখানে তুমি থেমে গেছো, এখানে আরেকটা হর্ষ চিহ্ন দিছো। এখন দেখো এখানে দন্তসটা এখানে তালব্যস হয়ে গেছে, কারণ উচ্চারণে দন্তস বসে না, শুধু দন্তস কখনো উচ্চারণে বসে না, ওটা তালব্যস হয়। ঐশ্বর্য দেখো এই যে এখানে আবার শয়দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, বিদ্যান বিদ্যান বিদ্যান, দেখো এই যে এখানে আবার বয়দ্বিত্ব উচ্চারণ, বিশ্ব এখানে দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। অর্থাৎ বফালাটা যদি মফালার মতো মাঝে অথবা শেষে বসে তাহলে সেটার উচ্চারণ দিতে হয়। এরপর দেখো সন্ধি বা সমাসবদ্ধ পদে বফালা এবং সন্ধির ফলে ক আগত গ এর উচ্চারণে বফালা যুক্ত হয়। মানে সোজা কথা তোমাদেরকে একটু বলি, সন্ধিবদ্ধ শব্দগুলোতে বফালায়ের উচ্চারণ থাকে, সন্ধিবদ্ধ সমাসবদ্ধ শব্দগুলোতে। তোমরা সন্ধি, তোমাদের তো সিলেবাসে সন্ধি নাই, যেমন দিগন্ত শব্দের, যেমন আমি যদি বলি যে দিক বিদিক, এটা কিন্তু সন্ধি সূচক শব্দ, এটাকে আমরা বিশ্লেষণ করলে পাই দিক যোগ বিদিক, দিক যোগ বিদিক। তো এইটা তোমরা যেহেতু সন্ধি পড়ো নাই, তোমরা জাস্ট একটু মনে রাখবা যে সন্ধিবদ্ধ শব্দগুলোতে বফালার উচ্চারণ থাকে। এরকম কয়েকটা উদাহরণ মনে রাখবা যে এগুলো সন্ধিবদ্ধ শব্দ। যেমন দেখো দিক বিদিক, এই যে দেখো এখানে বফালার এই যে বটা বয়ের উচ্চারণ আছে, দিগ্বিজয় এখানে দেখো বয়ের উচ্চারণ আছে। তাহলে এখান থেকে এই নিয়মটা একটু মনে রাখতে হবে, যেহেতু তোমাদের সন্ধি নাই, অনেকে হয়তো জিনিসটা ধরতে পারবে না, অনেকে হয়তো জিনিসটা ধরতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এইবার দেখো এরপর মফালার নিয়মের মতো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফালা থাকলে তা উচ্চারণ হয় না, সোজা হিসাব। উচ্ছ্বাস দেখো এখানে অলরেডি চ চ যুক্ত আছে, মানে একটা যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে এখানে যে বফালাটা আছে এটার আর উচ্চারণ দরকার নাই। উজ্জ্বল এখানে দেখো জ জ আছে, এই জ জ এর পরে এখানে একটা বফালা আছে, এই জন্য এটার উচ্চারণ আর নাই। সান্ত্বনা এখানে দেখো বফালা আছে, মানে বফালাটা অলরেডি একটা যুক্ত ব্যঞ্জনের সাথে আছে, এই জন্য বফালার উচ্চারণ নাই। এগুলো আমরা আগেই পড়ছি, এই জন্য এগুলো আমি তাড়াতাড়ি ভাই রে বলতে স্লো বলেন, স্লো, এটা তো আগের পড়া রে ভাই, এটা স্লো আর মানে আস্তে আর জোরের কি আছে, এটা তো আগে পড়াই দিছি। এই বফালান মানে মফালার নিয়ম পারলে বফালার নিয়ম এমনিতেই পারবা, কাজে এখানে হুদেই তোমার সময় নষ্ট করে কি লাগে, মানে কি হইব। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এরপর দেখো ব অথবা ম এর সঙ্গে যুক্ত বফালা কোনো পরিবর্তন ছাড়াই উচ্চারিত হয়। এই নিয়মটা একটু মনে রাখবে, এটা তোমরা মফালার সাথে মিলবে না। তো বলেছে যে ব অথবা ম এর সঙ্গে যদি বফালা যুক্ত হয়, ব অথবা ম এর সঙ্গে যদি বফালা যুক্ত হয় তাহলে সেটা উচ্চারিত হয়। যেমন তুমি দেখো আব্বা, এখানে দেখো বয়ের সাথে অলরেডি যুক্ত হয়েছে, এজন্য দেখো উচ্চারণ আছে। সম্বল এখানে দেখো ময়ের সাথে, অর্থাৎ ব ম এই দুটোর সাথে যুক্ত হইলেই সেটার উচ্চারণ থেকে যায়। যেমন সম্বল, সব্বাই দেখো সব্বাই, 90 বয়ের সাথে যুক্ত আছে। নীলাম্বরী, এটা নীলাম্বরী হবে, ময়ের সাথে যুক্ত আছে। প্রতিবিম্ব ময়ের সাথে যুক্ত আছে, অর্থাৎ ময়ের সাথে বয়ের সাথে আবার যদি বফালা যুক্ত হয় তাহলে সেই বফালার উচ্চারণ থেকে যায়, এইবার আমাকে বলো যে মানে বফালায়ের উচ্চারণের নিয়মগুলো বুঝতে পেরেছো কিনা, ঝটপট একটু বলো তো। ভাই আজকে এক্সামে সব কমন পাইছি, ওকে ফাইন, গুড, ভেরি গুড। প্রতিটা রুলের সাথে কয়টা উদাহরণ লিখতে হবে, তোমার যতটুকু ইচ্ছে, অন্তত চেষ্টা করবা কমপক্ষে 2টো উদাহরণ লেখার জন্য, কমপক্ষে 2টো উদাহরণ লেখার জন্য চেষ্টা করবা। এরপর উপরে তুমি যা পারো। এটা অনেকটা মফালার নিয়মের মতো, এই জন্য আমি এটা কিন্তু তাড়াতাড়ি পড়াই দিয়ে চলে গেছি। মফালার নিয়মটা ধরে ধরে বুঝাইছি, কারণ এটা প্রথমে বুঝেছি, আর এটা অনেকটা ওইটার মতো, এই জন্য এটা দ্রুত পড়াইছি। 90টা বুঝি নাই, এখানে আসলে বানান ভুল আছে। 90 এখানে দেখো 90, ওকে, মানে বয়ের সাথে যুক্ত আছে। তো আমরা তো জানি বয়ের সাথে যদি ব যুক্ত থাকে, ময়ের সাথে যদি ব যুক্ত থাকে, তাহলে বয়ের উচ্চারণ থাকবে। আচ্ছা এখানে আরো অনেক নিয়ম দেওয়া আছে, তোমরা পিডিএফে, মানে তোমাদেরকে 5টা নিয়ম বুঝে দিয়েছি। তো এই নিয়মটা একটু বলে দিই, দয়ের সাথে আবার যদি বফালা যুক্ত হয় তাহলে সেই বফালার উচ্চারণ থাকে। যেমন দেখো নিরুদ্বেগ, এখানে দেখো বয়ের উচ্চারণ আছে, মানে দয়ের সাথে বফালা যুক্ত হলে সেটার উচ্চারণ থাকে। আচ্ছা এইবার খাতায় লিখো জফলার উচ্চারণের নিয়ম, খাতায় লিখো। আচ্ছা তোমাদের ওই যে তোমার হচ্ছে প্রতিবেদন এগুলো কিভাবে কি লিখতে হয় এগুলোর উপরও ক্লাস হবে, এত তাড়াহুড়ো, আমরা আগে মূল কনসেপ্ট ক্লাসগুলো শেষ করি বাবা।
কনসেপ্ট ক্লাসগুলো শেষ করি, তাড়াহুড়োর তো কিছু নেই। ভাই আমি তো এমনিতে উচ্চারণ পারি, নিয়ম না জানলে। অনেকে এগুলো মুখস্থ করে ফেলে। ভাই আপনার চশমার পাওয়ার কত? আমার চশমার পাওয়ার এইটা ডানে যেটা, এটা হচ্ছে 2.50, আর ডানেরটা হচ্ছে 2.25, আর ডানেরটা হচ্ছে 2.50। এটাও ডানেরটা হচ্ছে 2.25 আর বাঁয়েরটা হচ্ছে 2.50। এটাতে একটু ভালোই দেখি, কিন্তু এটাতে একেবারে তেমন কিছুই দেখি না। সো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। একজন বলেছে ভাইয়া আপনার কোর্স কিনে জীবনের সেরা ডিসিশন ছিল, আপনার কোর্স কিনা জীবনের সেরা ডিসিশন ছিল। ওর নাম কি জানি, তাইবা রহমান বলেছে ভাইয়া আপনার কোর্স কিনা জীবনের সেরা ডিসিশন ছিল, আজকের এক্সামে সব কমন পড়ছে, জীবনের সেরা এক্সাম দিছি আজকে, থ্যাঙ্কস ভাইয়া। দেখছো, এইটা হচ্ছে স্টুডেন্ট, ও তো কনফার্ম চান্স, কনফার্ম ওর মনে করো ও A+ পেয়ে গেছে। ও যেভাবে কমেন্টটা করছে মন থেকে মনে করো অটোমেটিক দোয়াটা চলে আসে, তুমি মামুনি A+ পেয়ে যাবা, তুমি চিন্তা করো না। আচ্ছা এইবার দেখো, ও তো মনে করো A+ পেয়ে গেছে, কোনো সন্দেহ নেই এটাতে। তোমরা কি এভাবে চাও না A+ পাওয়ার জন্য? তাহলে আজই যোগাযোগ করো। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, নিয়মগুলোকে মুখস্থ করবো, অবশ্যই মুখস্থ করবা, তবে বুঝে বুঝে মুখস্থ করবা। এইবার দেখো জফলার উচ্চারণের নিয়ম। তো প্রথমত বলা হচ্ছে জফলা সর্বত্র অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকে। বাংলা ভাষায় আদ্য বর্ণে জফলা যুক্ত, আদ্য মানে হচ্ছে প্রথম, মানে আদি আর কি, আদি মানে কি প্রথম। আদ্য জফলা যুক্ত হলে বর্ণটি উচ্চারণে সামান্য শ্বাসাঘাত পড়ে এবং বর্ণটি স্বরেয় কান্ত বা এর মতো উচ্চারিত হয়। মানে এবার আমি তোমাকে সোজা কথা বলি, অর্থাৎ শব্দের আদ্যে তুমি যদি জফলা পাও, তাহলে সেই জফলার উচ্চারণ অনেকটা এর মতো হয়ে যায়, বা জফলা আকার হয়ে যায়। বুঝতে পেরেছ? জফলা আকার হয়ে যায়। যেমন তুমি দেখো ব্যক্ত, ওকে ব্যক্ত। এখন তুমি খেয়াল করে দেখো তো, এই যে ব জফলা, এরপর দেখো এই যে এখানে একটা জফলা আছে, এই জন্য দেখো উচ্চারণে জফলা আকার হয়ে গেছে। দেখো ব্যক্ত, ব্যর্থ, দেখো উচ্চারণে জফলা আকার হয়ে গেছে। তার মানে ভাই আমি আরেকবার একটু সামারি করে দিই, সোজা ভাষায় এভাবে লিখবা যে আদ্য জফলা এর উচ্চারণে সাধারণত জফলা যদি প্রথমে থাকে তাহলে সেই জফলার উচ্চারণ হয়। কি হয়? হয়। যেমন দেখো ন্যস্ত, এই যে দেখো জফলার সাথে আকার চলে আসছে। ব্যস্ত, জফলার সাথে আকার চলে আসছে। ব্যবস্থা, জফলার সাথে আকার চলে আসছে। হিউজ উদাহরণ বাইয়ে দেওয়া আছে, ভরপুর পড়ে নিও, হয়ে যাবে। ঠিক আছে? বুঝছো? আচ্ছা একজন আচ্ছা স্বপ্না বলেছে ভাইয়া আপনারা যারা পাম মারে আপনি শুধু তাদের কমেন্ট পড়েন, তো তুমিও পাম মারো, তাহলে তোমার কমেন্টও পড়বো। বুঝছো না? সোজা হিসাব, তুমিও পাম মারো, তুমি তো পামই মারতে পারো না। আসলে সারাদিন অনেক ক্লাস নিতে, বুঝছো, মানে সারাদিন ব্যস্ত থাকি, তো রাতে একটু ঘুমাবার আগে তোমাদের ক্লাসটা রাখি। কারণ এই যে তোমাদের এসব ভংচং কমেন্ট দেখলে মানে একটু ভালো লাগে আর কি, দিনটা একটু ভালো, মানে সারাদিন সব ক্লান্তিগুলো ভুলে যাই, এই জন্য তোমাদের ক্লাসটা রাখি। তোমরা মাঝে মধ্যে একটু পামটাম দিও, তাহলে একটু মনে করো সারাদিনের সব ক্লান্তিগুলো ভুলে যাই, বুঝছো? আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এরপর দেখো পদে অকারান্ত বর্ণের সঙ্গে জফলা, অকারান্ত মানে হচ্ছে প্রতিটা ব্যঞ্জন বর্ণের সাথেই কিন্তু স্বরেও থাকে। তার মানে কোনো মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরেও থাকে, অর্থাৎ যদি আকার না থাকে সেটা বলছে। তাহলে জফলায়ের পরে যদি রসিকার অথবা দীর্ঘিকার, সেক্ষেত্রে তার উচ্চারণ সাধারণত এর মতো হয়। এবার নিয়মটা আমি তোমাকে এবার আমার ভাষায় বলি, অর্থাৎ কোনো শব্দের সাথে জফলা যুক্ত হইলে এর সাথে যদি রসিকার, এরপর হচ্ছে কি তোমার দীর্ঘিকার, এগুলো যদি থাকে তাহলে এটা ওই যে জফলা আকার হয়ে যায়, হয়ে যায়। ঠিক আছে? হয়ে যায়। এইবার খেয়াল করে দেখো, এখানে একটু ভালো করে বুঝো ভাই জিনিসটা। যেমন দেখো ব্যথিত, এই যে দেখো রসিকার আছে না ব্যথিততে আছে, এই জন্য দেখো উচ্চারণে কি হয়ে গেছে, ব্যথিত, উচ্চারণে কি হয়ে গেছে ব্যথিত।
আচ্ছা এইবার তুমি খেয়াল করে দেখো ওইখানে দুইটা জিনিস, একার না হয় একার, মানে হয় এ হবে মানে জফলা আকার হবে, না হলে একার হবে। তো দেখো এটা কি উচ্চারণ কিন্তু ব্যথিত, এই জন্য এখানে একার হয়েছে। ব্যথিত এখানে দেখো একার হয়েছে, ত্যাজিত একার হয়েছে, ব্যক্তি এই যে দেখো একার হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটাই বলছে যে দুইটা জিনিস হইতে পারে, হয় এ হইতে পারে না হলে একার হইতে পারে, দুইটাই। তাহলে এই দুটো নিয়ম আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ, ঠিক আছে। ভাই আইফোনটা দিয়ে লাইভ দিলে ভালো হতো না, কোয়ালিটি আরো অনেক আইসে, এর কোয়ালিটি দিয়ে ক্লাস নেব। টাকা দিছ 400 কত টাকা না 500 কত টাকা, আবার আইফোন দিয়ে ক্লাস। এটা তোমাদের পরের ব্যাচে ক্লাস নেব, বুঝছো। ওদের যখন ক্লাস নিব তখন কী করবো, কোর্স ফি অনেক বাড়াই দিব। কোর্স ফি বাড়াই দিয়ে কী করবো জানো, কোর্স ফি বাড়াই দিয়ে কমু যে আইফোনে ক্লাস হইব, তোমরা সবাই জয়েন করো, কোর্স ফি আর 100 টাকা বাড়াই দিব। তো আইফোন কিন্তু অনেক টাকা গেছে না, 1.5 লাখ টাকা গেছে প্রায়, এই টাকা মনে করো উঠে ফেলাম। আর তোমরা টাকা দিছো কম, ঠিক আছে না, তোমরা তো টাকা দিছো কম, আইফোন দিয়ে ক্লাস নিবো, এটা কি তোমরা জানো। কোর্সের মাঝখানে হঠাৎ করে আমি আইফোন নিয়ে নিছি, তার মানে এইটা আছে তোমরা আমি আইফোন দিয়ে ক্লাস নেবো। আইসে শখ কত পোলা পাইন, ভালো হইলে না, দেখছো মামার বাড়ির আবদার, আইফোন দিয়ে ক্লাস নেবো, কি কয় রে বাবা। আচ্ছা এইবার খেয়াল করতে, এখন আসলে ঘটনাটা হচ্ছে আইফোন দিয়ে ক্লাস নিতে গেলে ওই যে তোমার যে আরেকটা আইফোনে তো তোমার হচ্ছে ওই যে আইফোনের আলাদা ইয়েটা আলাদা থাকে আর কি, নর্মাল এইটা আলাদা নতুন করে কিনতে হবে। তো আমি আসলে সময় পাই নাই, তো সেজন্য আসলে এটা কিনতে পারি না, কিনলে আইফোন দিয়ে নিব, খুশিও, বুঝছো। আমি না এই কথা বলে খুব ভয় পাইছি, পোলাপানে আবার এই ভিডিওটা কাটিং মেরা পরে কবে থেকে দেখছে কি লেভেলের হে বিজনেস করে, হে আইফোন দিয়ে পোলাপানে ক্লাস নিব না, পরের ব্যাচে ক্লাস নিব। আমি ভয় পাইছি, এই জন্য সত্যটা বলে দিছি, ভাই ক্লাস কাটিও না। পরে কবে এমনই শিক্ষারে পুরোপুরি বিজনেস বানাই ফেলাইছি। আমি যখন মাঝে মাঝে যখন পোস্ট দিই না যে আমার কোর্সে এত পোলাপাইন ভর্তি হয়েছে বা ইয়ে হয়েছে, তখন কিছু কিছু মানুষ আছে এরা দেয় কমেন্ট বক্সে হিসাব মিলে ফেলা, আমার কত টাকা হয়েছে, কোর্স ফি কত টাকা, এত দিয়ে গুণ দিয়ে হিসাব মিলে ফেলা। তা আমি মাঝে মাঝে দেখি ভাই আমি টাকা ইনকাম করি আর হেরা কমেন্ট সেকশনে বসে বসে হিসাব করে। আল্লাহ দুনিয়াতে যে কত রকম মানুষ আছে, বুঝছো। এইবার খেয়াল করে দেখো, এরপরের নিয়ম যে পদের মধ্যে কিংবা অন্তে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জফলা ফলা যুক্ত, মানে জফলা যদি যুক্ত হয় সাধারণত তার কোনো উচ্চারণ থাকে না, ওই যে আগের মতো, মানে যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হলে সেটার, মানে যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা যুক্ত হলে কি সেটার উচ্চারণ আছে, নাই। এখন দেখো সন্ধ্যা, এই যে দেখো এই যে এখানে একটা যুক্ত ব্যঞ্জন আছে কিন্তু জফলা আছে, কিন্তু দেখো তো সন্ধ্যা এখানে কি জফলা আছে, নাই। তার মানে যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা যুক্ত হলে ওই জফলার উচ্চারণ থাকে না, ঠিক আছে। এরপর খেয়াল করে দেখো স্বাস্থ্য, এই যে এখানে দেখো যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা আছে, এই জন্য এখানে জফলার উচ্চারণ নাই। সন্ন্যাসী যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা আছে, এই জন্য এখানে জফলার উচ্চারণ নাই, দ্যাটস ইট। এভাবে অসংখ্য উদাহরণ আছে। এরপর বলেছে পদের মধ্যে অন্তে জফলা সংযুক্ত হলে যে বর্ণটি দুবার উচ্চারিত হয় সে বর্ণটি দুইবার উচ্চারিত। এটা যে মফলার মতো, মফলা যদি মাঝে অথবা শেষে যদি মানে যুক্ত, যেটার সাথে যুক্ত দেখো এটা ডাবল উচ্চারণ, এখানে এই জিনিসটাই বলছে। এরপর তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি দেখো আদ্য, দেখো তো এই যে দেখো জফলা যুক্ত আছে শেষে শেষে শেষে। এবার দেখো তো এই যে এখানে দয় দ্বিতীয় উচ্চারণ, মধ্য দেখো তো এই যে এখানে দ্বিতীয় উচ্চারণ। এরপর খেয়াল করে দেখো ধন্য, এই যে দেখো জফলা আছে এই জন্য এখানে দ্বিতীয় উচ্চারণ। শস্য জফলার শেষে আছে এই জন্য দেখো তালে বসে দ্বিতীয় উচ্চারণ। তার মানে মোটামুটি জফলার নিয়ম আমরা পেয়ে থাকি মূলত কয়টা নিয়ম, জফলার নিয়ম আমরা পেয়ে থাকি 4টা। তো জফলাতে আসলে 5টা নিয়মই নাই, তুমি 4টাই লিখবা এবং বলবে যে জফলার উচ্চারণের নিয়মগুলো লিখো। সাধারণত এটা একটু কম আসে পরীক্ষাতে। এইবার বলো জিনিসটা কি ধরতে পারছো, আমাকে একটু বলো তো, জফলার নিয়মগুলো এলে পরীক্ষাতে এলে পারবা? আচ্ছা একজন বলছে আমাদের কোর্সের পরে আইফোন কিনছেন, তার মানে আমাদের টাকা দিয়ে কিনছেন, তাহলে আমরা সার্ভিস পাবো না কেন স্যার? বুশরা, ওর নাম কি বুশরা, চিফ হিট অফিসার, ওর নাম তো বুশরা। দেখছো ও কি কমেন্ট করছে, আমাদের চিফ হিট অফিসার, তিনি আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি তাদের টাকা দিয়ে আইফোন কিনি, মানে তোমাদের টাকা দিয়ে আইফোন কিনছি। তোমাদের কোর্স শুরু হয়েছে কয় মাস হয়েছে? 2 মাস হয়ে গেছে, এর ভিতরে আমি তোমাদের টাকা দিয়ে ইয়ে কিনবো? কিরে ভাই ও আমার ফকিন্নি মনে করে, আমি ওদের টাকা আসবে এরপর আমি কোর্স কি মানে টাকা পাবো? তোমাদের কোর্সের টাকা এখন 1 টাকা আমি পাই নাই, সব টাকা বন্দি পাঠশালার কাছে, এখন পর্যন্ত আমি টাকাই নিই নাই। কোর্স শেষ হবে এরপর আমি টাকা নিব, আর ওকে আমি নাকি ওদের টাকা দিয়ে কিনছি। কি রে ভাই কোন দুনিয়াতে আসি? চিফ হিট অফিসার, তুমি কি ভালো হবে না মামুনি?
আর এটা যখন কিনছি তখন আমার 19তম ব্যাচ, অলরেডি সেখানে 1700 স্টুডেন্ট, এক সপ্তাহে 1700 স্টুডেন্ট, চাকরির কোর্স। সেই কোর্সে অলরেডি এত পোলাপাইন ভর্তি আছে, ঠিক আছে। তারপর ওরা কয় ওদের টাকা দিয়ে কিনছি, তোমরা কয় তোমার টাকা দিয়ে কিনছি। তাহলে এর আগে যে এত ব্যাচে পোলাপাইন যে পড়াইছি অফলাইন অনলাইনে, এই টাকা কি করছি? ভালো হলো, ভালো হয়ে যায়, ভালো হয়তো পয়সা লাগে না। আমি কি ফকিন্নি নাকি? মানে চেহারা দেখে কোনো অ্যাঙ্গেল থেকে তোমার ফকিন্নি মনে হয়? বুসরা, চেহারা দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে ফকিন্নি মনে হয়? মানে তুমি আমাকে দেখে কি তোমার বড় লোকস মনে হয় না? কি রে ভাই, হয়তো একটু সহজ সরলভাবে চলি, তাই না? একটু বুঝাই না, একটু ভাবসাব কম নেই, একটু সহজ সরলভাবে চলি, তার মানে এই না যে আমি তোমার মতো সরি মানে আমি ফকিন্নি, ঠিক আছে। সো ভালো হয়ে যাও। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, এইবার দেখো আমরা একটু চলে যাই একারের উচ্চারণের নিয়ম। এতক্ষণ আমরা ব্যঞ্জনগুলোর উচ্চারণের নিয়ম শিখলাম, এইবার আমরা পড়বো একারের উচ্চারণ নিয়ম। এটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার খেয়াল করে দেখো, এখন একারের উচ্চারণের নিয়ম, একারের উচ্চারণের নিয়মগুলো আমরা একটু পড়ে নিই যে একারের উচ্চারণের নিয়মগুলো আসলে কি কি হবে। এইবার দেখো, 1 নম্বর নিয়ম, শব্দের প্রথমে একার থাকলে এবং তারপরে যদি রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘ, অর্থাৎ এই কারগুলো যদি থাকে, অথবা একার ওকার, অথবা জ র ল তালে বেশ এবং হ থাকলে সাধারণত এই উচ্চারণ অবিকৃতভাবে উচ্চারিত হয়। ভাইয়া খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু ভালো করে পুরো কমেন্টে একটু মনোযোগ না দাও। এইবার দেখো, বলছে যে শব্দের প্রথমে যদি তুমি যদি একার পাও এবং একারের পরে তুমি যদি এই চিহ্নগুলো যদি পাও, এই চিহ্নগুলো যদি পাও, যেমন সেটা হতে পারে রস্বীকার, সেটা হতে পারে দীর্ঘিকার, সেটা হতে পারে রস্যুকার, সেটা হতে পারে দীর্ঘকার। এরপর দেখো, অথবা যদি একার অথবা যদি ওকার কিংবা এই ব্যঞ্জনগুলো যদি পাও, জ র ল তালে বেশ এবং হ থাকে, তাহলে সাধারণত এ অবিকৃত থাকে, মানে এর উচ্চারণ এই থাকে। যেমন দেখে একই, এখানে দেখো এই যে শেষে রস্বীকার আছে, মানে এর পর রস্বীকার আছে, এই জন্য উচ্চারণ যেভাবে আছে ওভাবে। ঢেকি, দেখো এখানে রস্বীকার আছে, এই জন্য উচ্চারণ যেভাবে আছে ওভাবে। এরপর খেয়াল করে দেখো, বেশি, উচ্চারণ যেভাবে আছে এভাবে, ঠিক আছে। এবার দেখো, একাক্ষর সর্বনাম পদে এ সাধারণত স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। একাক্ষর সর্বনাম, সর্বনাম মানে হচ্ছে যেটা নামের পরিবর্তে বসে। যেমন আমি যদি বলি যে হ্যাঁ ধরো আমি বললাম যে বুশরা হ্যাঁ হিট অফিসার হিসাবে নিযুক্ত হয়েছে, এরপর বললাম যে তার কাজ ইনভারমেন্টের হট কমানো, মানে ইনভারমেন্টের গরম কমানো। তাহলে দেখো, এই যে সে বললাম, সেটা কার পরিবর্তে বসছে? একটা নামের পরিবর্তে বসছে। তো এই যে সে আছে, সেটা এটা একটা সর্বনাম, এগুলোকে বলা এগুলো সর্বনাম। তোমরা তো প্রথম ক্লাসে করছো। এই সর্বনামটা এক অক্ষর বিশিষ্ট, মানে যেটাতে একটা অক্ষর থাকে, এখানে কিন্তু অক্ষর একটা। তাহলে দেখো, এই এক অক্ষর বিশিষ্ট সর্বনামগুলোতে একারটা অবিকৃত থাকে। এরপর দেখো 3 নাম্বার, শব্দের আদ্যে একার, মানে আদ্যে মানে কি? আদ্য মানে হচ্ছে প্রথমে, আদ্য মানে প্রথমে, অন্ত মানে শেষে। আদ্য একারের পরে যদি অনুস্বার কিংবা হ্যাঁ গ থাকে, তাহলে এ উচ্চারণ এ রূপে, তখন আবার এর মতো হয়ে যায়, মানে জফলা আকার। এ মানে হচ্ছে জফলা আকার। যেমন দেখো ব্যাং, এই যে দেখো এখানে দেখো জফলা আকার চলে আসছে, কারণ কি? এই যে এখানে আছে। এরপর দেখো তেমনিভাবে ব্যাং চাই, এই যে এখানে দেখো অনুস্বার আছে, এই জন্য ট্যাংরা আছে। তার মানে এই কয়েকটা বর্ণ থাকলে, অনুস্বার এগুলো থাকলে, একার যদি থাকে, একার উচ্চারণ জফলা আকার হয়ে যায়। কি হয়ে যায় বলো? জফলা আকার হয়ে যায়। এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি বাকি 2টা নিয়ম। 4 নম্বর নিয়মে বলা হচ্ছে একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে এর উচ্চারণ এ হয়ে যায়। মানে খুব ভালো করে শুনো, একার যুক্ত একাক্ষর ধাতু, একাক্ষর তো বুঝো যেখানে একটা অক্ষর। এখন ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে ক্রিয়াপদের রুট অংশ। যেমন আমি যদি বলি আমি ঠেলতেছি, এই ঠেলতেছি, এটা রুট অংশ কি বলো? এটা রুট অংশ ঠেল। এখন দেখো, ঠেল এটা একটা ধাতু, এটা কি? এটা ধাতু। যেমন আমি যদি বলি তুই কাজটি করে ফেল, তাহলে এটা রুট অংশ কি? ফেল। এই ফেল এটা একটা ধাতু, ঠিক আছে। এখন দেখো, এই যে ধাতুগুলো আছে, এই ধাতুগুলোতে দেখো তো একার আছে না? আছে। এখানে সেই জিনিসটাই বলছে যে একাক্ষর ধাতুতে যদি একার থাকে, তাহলে সেই একার সাধারণত কি থাকে? একারের সাথে যদি আ প্রত্যয় যুক্ত থাকে, তাহলে সেই একারটা অবিকৃত থাকে। যেমন দেখো খ্যাপ, খ্যাপা, মানে যেভাবে আছে একারের উচ্চারণ, একারটা অপরিবর্তিত হয়ে থেকে যায়। 5 নম্বর নিয়ম, সাধারণত শব্দের আদ্য একারের পরে যদি স্বরেয় থাকলে এর উচ্চারণ এ হয়। যেমন তুমি খেয়াল করে দেখো, এখন দেখো, এখন খেয়াল করে দেখো, এখন এই যে এখানে এ আছে, এর পর খ এর সাথে একটা স্বরেয় উজ্জ আছে না? প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে কিন্তু একটা স্বরেয় উজ্জ থাকে। ধরো আমি বললাম ক, এখন ক এর উচ্চারণ হচ্ছে ক যোগ স্বরেয় ইজুকাল ক, খ যোগ স্বরেয় ইজুকাল খ, গ যোগ স্বরেয় ইজুকাল খ। তো ব্যাপারটা হচ্ছে এইটা,
যে খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোর সাথে আমরা বুঝলাম যে যদি একার থাকে এবং এর সাথে যদি স্বরেও উচ্চারিত হয়ে যায়। এখন দেখো ক্ষয়ের সাথে একটা স্বরে আছে, জ্যাঠা, এই যে দেখো ঠয়ের সাথে একটা স্বরে আছে, প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে স্বরে। এই স্বরে যদি যুক্ত থাকে তাহলে ওই একারের উচ্চারণ জফলা আকার হয়ে যায়। এইবার আমাকে বলো তো একারের উচ্চারণের নিয়মগুলো কি বুঝতে পারছো কিনা, কোনো নিয়মে সমস্যা আছে কিনা? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা এইবার একটু ভালো করে শোনো, তোমাদেরকে আমি একটা সতর্কবার্তা দিয়ে দিই। ভাইয়া অনেক কষ্ট করে তোমাদের ক্লাসগুলো নিই, সারাদিন ক্লাস নিয়ে দুনিয়ার সব কাজ কাম শেষ করে তোমাদের ক্লাসগুলো নিই। তোমরা এই যে তোমরা আসো, তোমরা আচ্ছা একজন বলেছে ভাইয়া আপনার মতো সুন্দর চুলের কাট কিভাবে দিব? তুমি এই জন্য তুমি আমার বাসাতে চলে আসতে পারো, মিরপুর চলে আইসো, ওকে? সো 1500 টাকা নিয়ে আইসো, আমি হচ্ছে তোমাকে সিস্টেম করে দিব, ওকে? আমি যেখানে কাটি তোমাকে সেখানে নিয়ে যাব, মানে লোকেশনটা ধরাই দিব, তুমি 1500 টাকা হাতে রাখো। তো যেটা বলতেছি ভাইয়া শুনো, তো বলতেছিলাম যে কাহিনী, তোমরা অনেকে অনেক কষ্ট করে ক্লাস নিই, কিন্তু তোমরা দুনিয়ার একমাত্র জায়গা যেখানে মানুষ প্রতারণা করে না, বাটপারি করে না। আর তোমরা এত লেভেলের বাটপার হয়ে গেছে যে তোমরা পড়াশোনা নিয়ে বাটপারি করো। বাটপারিটা কি? বাটপারিটা হচ্ছে কি যে একজন টাকা দেয়, একজন টাকা দিয়ে 10 জন ক্লাস করে। তোমাদের মধ্যে এমন অনেকেই আছে, একজন টাকা দিয়ে 10 জন ক্লাস করে, এরপর ক্লাস করার সময় বন্ধুর লগে শেয়ার করে, এর লগে শেয়ার করে, ওর লগে শেয়ার করে। কি লেগে ভাই? তুই একজনের টাকা দিয়ে কিনছিস, তুই তোরটা করবি। এখন তুমি যদি 10 জনকে মিলে যদি দেখো, আমি কি দেখতেছি একজনের পেমেন্ট দিয়ে, এটা অন্যায়, এবং এটা আমার সাথে অন্যায়। তুমি তোমার টিচারের সাথে প্রতারণা করতেছো, তুমি পড়া নিয়ে প্রতারণা করতেছো, এবং এই প্রতারণা এটা কখনো ক্ষমাযোগ্য না। পড়াশোনা নিয়ে প্রতারণা করে পড়াশোনা করবা, ভালো রেজাল্ট করবা, ভালো পজিশনে যাবা, অসম্ভব। আমি খাতায় লিখে দিছি তুমি ভালো কিছু করতে পারবে না। যারা এই প্রতারণাগুলো করছো তারা জীবনে ভালো কিছু করতে পারবে না। কমন সেন্স থাকলে কেউ এই জায়গাতে এইসব করে না, পড়াশোনার জিনিস নিয়ে বাটপারি শুরু। আর ভাই একটা কোর্স কত টাকা? মানে এখানে 600 টাকা দিলে কি মানে না খায় মরতে হইব? আর যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে বললেই তো হয়, আমরা তো একটা সিস্টেম করে দিব। এমন তো না যে টাকার অভাবে কেউ পড়তে পারতেছে না। তাহলে প্রতারণা করার তো দরকার নাই। এবং যারা এই কাজগুলো করছো, মাপ চাই, পড়াশোনা নিয়ে ইয়ে করো না, নিজের জীবনের দাম অনেক বেশি, 500 টাকা থেকে অনেস্ট হও, ভালো কিছু করবা। আর প্রতারণা করবা, একটা সৃষ্টির একটা মানে স্রষ্টার একটা প্রতিশোধ আছে, আর এই প্রতিশোধ যদি একবার লেগে যায় জীবন শেষ, তছনছ হয়ে যাবে। তো যারা এই প্রতারণাগুলো করছো, 2 জন 4 জন মিলে যারা ক্লাস করো, অথবা আমাদের ক্লাসে যে কোনো জিনিস শেয়ার করো, তার টাকা আমাদের কাছে পাঠাবা, অথবা তাকে বলবা পুনরায় ভর্তি হওয়ার জন্য অথবা বলার জন্য। আর যদি এই কাজগুলো করে থাকো, আর আমাকে ইনবক্সে যোগাযোগ করবা, অ্যান্ড ভালো হয়ে যাও, এখন থেকে এগুলো বাদ দাও। এই জায়গাতে অন্তত পাপ কাজ করো না, ওকে? এটা তো মানে 5-10 হাজার টাকার জিনিস না, 1000 টাকার জিনিসও না। সো এত চেষ্টামি করার দরকার নেই এখানে এসে। আচ্ছা এইবার চলো আমরা একটু চলে যাই আমাদের পরের প্রসঙ্গে। তো পরে আমরা পড়বো স্বরেয় ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম। এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, যে স্বরেয় ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম। স্বরেয় ধ্বনির উচ্চারণের 5টা নিয়ম এখানে খেয়াল করে দেখো, আমরা একটু পড়ি। এখানে তোমার ঢালাওভাবে 5টা নিয়ম আসতে পারে, কিন্তু এখান থেকে আবার আদ্য স্বরেয়ের 5টা নিয়ম আসতে পারে, অন্ত স্বরেয়ের 5টা নিয়ম আসতে পারে। যাই হোক, সেটা পরে শিখতেছি। আগে দেখো, সাধারণত স্বাধীন ওকার বা ব্যঞ্জনযুক্ত স্বরেয় কারের পরিবর্তে পরবর্তী অক্ষর যদি রস্বই অথবা রস্যৌ ধ্বনি থাকে, তাহলে উক্ত ওকার ও ওকারের মতো উচ্চারিত হয়। যেমন তুমি খেয়াল করে দেবে, মানে এখানে সোজা বাংলায় বললে জিনিসটা বুঝেছি এরকম, যে স্বরের পরে যদি রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার এগুলো থাকে, তাহলে ওই যে স্বরেয়টা আছে ওই স্বরের উচ্চারণ ও হয়ে যায়। যেমন তুমি দেখো, এটা কিন্তু তুমি কিন্তু আদ্য স্বরের উচ্চারণের ভিতরে লিখতে পারবা। আদ্য স্বরের উচ্চারণে 5টা নিয়ম। এখন এটা তো মানে শব্দের শুরুতে স্বরেয় থাকলে কি হবে সেই নিয়মের কথা বলছে। তো দেখো এখানে অতি, এই যে দেখো রস্যিকার আছে, এই জন্য দেখো এই যে স্বরের উচ্চারণ ও হয়ে গেছে। নদী দেখো দীর্ঘিকার আছে, এই জন্য দেখো দন্তনের সাথে ও চলে আসছে, মানে ওকার হয়ে গেছে। এরপর 2 নম্বর বলেছে ওকারের পর যদি জফলা থাকে তাহলে ওকার ও এর মতো উচ্চারিত হয়। খুবই সিম্পল জিনিস এটা। অধ্যক্ষ দেখো এই যে স্বরেয়, এরপর দেখো জফলা আছে, এই জন্য দেখো এই স্বরের উচ্চারণ এখানে হয়ে গেছে ও। এরপর দেখো গদ্য, তাহলে দেখো তো এখানে জফলা আছে না, এই জন্য দেখো গয়ের সাথে এখানে উচ্চারণে ওকার চলে আসবে। 3 নম্বর নিয়মটা বলা হচ্ছে ওকারের পরে যদি ক্ষীয় থাকে তাহলে ও এর উচ্চারণ ও হয়ে যায়, মানে স্বরের উচ্চারণ ও হয়। যেমন দেখো অক্ষ ক্ষীয় আছে না, এই জন্য দেখো এখানে স্বরেয়টা ও হয়ে গেছে। খুবই সিম্পল কথা।
অক্ষাংশ, এই যে দেখো ক্ষীয় আছে এই জন্য স্বরের উচ্চারণ ও হয়ে গেছে। এরপর দেখো স্বরেয় কারের পরে যদি এই যে ঝ যোগ ইয়, এই বর্ণটা বিশ্লেষণ করলে পাই ঝ যোগ ইয়, তো ঝ যোগ ইয় থাকলে এই স্বরেয় কার ও কার রূপে উচ্চারিত হয়। যেমন দেখো যজ্ঞ, এই যে ঝ যোগ ইয় আছে, এই জন্য দেখো এই যে এখানে জ থাকলে তো আমরা জানি যে বর্গীয় জ হয়ে যাবে উচ্চারণে, বর্গীয় জ হয়েছে, এরপর দেখো ওকার চলে আসছে, শেষ। তো নিয়মগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিয়মগুলো আসলে কি। তো এইটা হচ্ছে তোমার শুধু স্বরের উচ্চারণের নিয়ম। এবার আমাকে একটু বলো শুধু স্বরের উচ্চারণের নিয়মটা বুঝতে পারছো কিনা, শুধু স্বরের উচ্চারণের নিয়মটা বুঝতে পেরেছো কিনা? ভাই আমি আমার মায়ের আইডি দিয়ে ক্লাস করছি, এখন আমার আইডি অ্যাক্টিভ, আমি কি কোনো, তুমি তোমার মায়ের আইডি দিয়ে ক্লাস করো, বাপের আইডি দিয়ে ক্লাস করো, একজন তুমি যার আইডি দিয়ে ক্লাস করো সমস্যা নাই, কেবল তুমিই ক্লাস করবা। অন্য কারোর সাথে আমাদের অনুমতি ছাড়া ক্লাস শেয়ার করা যাবে না। আমার অনুমতি, অন্য কারো বলতে কি আমার অনুমতি ছাড়া, কারণ আমি তোমাকে পড়াচ্ছি, আমার সাথে এটা প্রতারণা হচ্ছে। ভাই কয়েকজন আগের স্লাইডের 4 নাম্বারটা বুঝতে, আগের স্লাইডের 4 নাম্বারটা বুঝাই দিই। আচ্ছা আগের স্লাইডের 4 নাম্বারটা বলতে বোঝানো হচ্ছে যে তোমার যে ধাতু আছে, ধাতু মানে ক্রিয়াপদের রুট অংশ, যেমন খ্যাপ, তুই খ্যাপ মানে যেগুলো তুই তুই করে পাই, খ্যাপ, ঠেল, তারপর হচ্ছে কি ফেল, তো এগুলোর সাথে যদি আকার যুক্ত হয়, আকার, এই যে খ্যাপ যোগ আ খ্যাপা, ঠেল যোগ আ ঠেলা, এরকম আকার যুক্ত ধাতুর সাথে আকার যুক্ত শব্দগুলোতে একারটা যথার্থ মানে যেভাবে আসো মানে একারটা এর মতো উচ্চারিত। দুঃখিত আমি প্রথমে মনে হয় একটু উল্টা বলছি, যে এগুলো যদি থাকে অর্থাৎ ধাতুর সাথে যদি আকার যুক্ত থাকে, এবং ধাতুর সাথে আকার যুক্ত থাকলে ওই যে একারটা আছে এই একারটা জফালা আকার রূপে উচ্চারিত হয়, মানে এ রূপে উচ্চারিত হয়। যেমন দেখো খ্যাপা, এটার উচ্চারণটা হচ্ছে খ্যাপা, আর ক্ষীয় থাকলে আমরা জানি এটা খাওয়া হয়ে যায়। ঠেলা, এটার উচ্চারণ হচ্ছে ঠেলা, এই যে ঠেলা মানে জফালা আকার হয়ে গেছে। এটা আশা করি এবার বুঝতে পেরেছো। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এইবার নিয়মটা এমন আসতে পারে যে অধ্বনির 5টা উচ্চারণের নিয়ম লিখো। আমরা এই জিনিসগুলো মানে তো অলরেডি 4টা পড়ছি, 5টা পড়লেই তোমার জন্য হয়ে যাবে, এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে, আমরা আরেকটা বুঝি তাহলেই হয়ে যাবে। শব্দের আদিতে মানে স্বরেয় কার, তারপর যদি রিকার থাকে তাহলে ওই স্বরের উচ্চারণ ওর রূপে উচ্চারিত হয়। যেমন দেখো মসৃণ, এই যে দেখো রিকার আছে এই জন্য ময়ের সাথে ওকার চলে আসছে। কর্তিকারক, এই যে দেখো রিকার আছে এই জন্য দেখো কয়ের সাথে ওকার চলে আসছে। 5টা নিয়ম লিখে দিলেই হয়ে যাবে, 5টা নিয়মের বেশি পরীক্ষাতে কখনোই আসে না, আর 5টার উপরে তোমার লেখারও দরকার নেই। এইবার দেখো এখানে বলা হচ্ছে প্রমিত বাংলায় আদ্য স্বরের 5টা উচ্চারণের নিয়ম লেখো। তো এইটা কিন্তু সিম্পল, এটা কিন্তু সিম্পল। আচ্ছা মুনজারিন সরকার বলেছে টেপ যোগ আ, টেপা। গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। আচ্ছা এইবার দেখো খেয়াল করে দেখো, খেয়াল করো মুনজারিন, ভালো করে খেয়াল করো মামুনি, তোমার অনেক শেখা দরকার, আসো শিখো, ভালো করে খেয়াল করো। এইবার দেখো তোমাকে অনেক শিখতে হবে, অনেক পারতে হবে। আচ্ছা এইবার খেয়াল করো, তো যেখানে ছিলাম এইবার দেখো এখানে বলেছে আদ্য স্বরেয় উচ্চারণ, মানে প্রথমে স্বরেয় বসলে ওই স্বরের উচ্চারণের 5টা নিয়ম, ওটা ভালো করে খেয়াল করে দেখো। এইবার দেখো সাধারণত স্বাধীন স্বরেয় মানে আকারের পর ব্যঞ্জনযুক্ত আকার পরবর্তী অক্ষরে ইকার, এই নিয়মটা আমরা আগেও পড়ছি। ওই যে স্বরেয় থাকলে এটার পরে যদি ইকার উকার থাকে তাহলে সেটা কি হয়ে যায় ও এর মতো উচ্চারিত হয়। যেমন অবিনাশে যে ইকার আছে এই জন্য অবিনাশ, ঠিক আছে। এই নিয়মটা তোমরা লিখে দিবে। যদি এই নিয়মটা এখানে এটা এই নিয়মটা এই যে দেখো অতি, সরি এটা দুঃখিত, এটা না, এটা অতি, অতি নদী, নদী, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি, যেখানে নেতিবাচক বুঝাবে, নেতিবাচক মানে হচ্ছে না বোধক, না বোধক বুঝালে কিন্তু আর স্বরেয়টা ও হবে না। যেমন দেখো অবিনাশ, এখন অবিনাশ তোমরা এখানে মনে করতে পারো ভাই এখানে তো রস্বীকার আছে, তার মানে এখানে কি ও হবে না। অবিনাশ এর জন্য নেতিবাচক শব্দ মানে নেগেটিভ শব্দ, মানে বিনাশ নয়, সবিনয় মানে নয় বিনয়, ঠিক আছে। তো এই শব্দগুলো নেগেটিভ শব্দগুলোতে এই নিয়ম প্রযোজ্য হবে না। এরপর স্বরেয় কারের পর যদি জফলা থাকে তাহলে স্বরেয়টা ওর রূপে উচ্চারিত হয়। আগে কিন্তু আমরা কিন্তু পড়েছি, মানে জিনিসটা সেম, আগে পড়ছি প্রমিত বাংলা স্বরেয়ের 5টা নিয়ম, এখন পড়তেছি জাস্ট স্পেসিফিক করে শুরুতে যখন বসবে তখন 5টা নিয়ম। ঘটনাটা এটা ছাড়া আর কিছুই না, ঠিক আছে। এইবার খেয়াল করে দেখো, তো এখানে এই জিনিসটাই বলেছে, তবে এটার ব্যতিক্রম আছে। তবে স্বরেয় কারের পর যুক্ত ব্যঞ্জন বর্ণে জফলা থাকলে স্বরেয় ও কারের মতো উচ্চারিত হয়। যেমন দেখো অন্ত, এখানে দেখো অন্ত, তো এখানে দেখো স্বরেয়ের পরে আছে এই জন্য, মানে স্বরের পর যুক্ত ব্যঞ্জন যদি থাকে, এই যে দেখো এখানে যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন থাকলে ওইটার উচ্চারণ আর ও হবে না। 3 নম্বর নিয়ম হচ্ছে স্বরেয় কারের পরে ক্ষীয় থাকলে
স্বরের উচ্চারণ ও হয়। এই নিয়মটা আমরা আগে পড়ছি, আগের স্লাইডে আমরা এগুলো পড়ে এসেছি, একই জিনিস। এরপর খেয়াল করে দেখো, এখানে আমরা আর দুইটা নিয়ম দেখি। স্বরের কারের পরে যদি মানে ঝ যোগ ইয় ক্ষীয় থাকে, সরি ঝ যোগ ইয় যদি থাকে, এটা আমরা আগে পড়ছি এই নিয়মটা। তবে এটার ব্যতিক্রম আছে, তবে স্বরেয় কার না বোধক হলে, না বোধকে মনে রাখবে, এগুলোর ক্ষেত্রে না বোধক হলে কিন্তু নিয়ম কাজ করে না। 5 নম্বর বলা হচ্ছে শব্দের আদিতে স্বরেয় কার এবং তারপরে রি থাকলে, এটা আমরা আগে পড়ছি, শেষ। তবে নিয়মগুলো আমরা আগে পড়ে এসেছি, নিয়মগুলো আমরা কি করেছি, আগে পড়ে এসেছি। এই একই নিয়মগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, মানে অন্ত স্বরের উচ্চারণ, মানে শেষে যখন স্বরেয় হবে তখন সেটার উচ্চারণ কি হবে। তো এখানে খেয়াল করে দেখো, শব্দের শেষে বা অন্তে স্বরেয় ধ্বনি থাকলে, অনুস্বার থাকলে স্বরেয় ধ্বনি ও রূপে উচ্চারিত হয়। যেমন দেখো কংস, এই যে দেখো কংস, এখানে দেখো এই যে অনুস্বার আছে, অনুস্বারের উচ্চারণ আমরা জানি উ হয়, এই জন্য এই যে দেখো দন্তস্বর উচ্চারণে আমরা জানি তালব্যস্য হয়, এই জন্য ওকার চলে আসছে, মানে অনুস্বার আছে এই জন্য ওকার আসছে। এখানে দেখো অনুস্বার আছে এই জন্য ওকার আসছে। 2 নম্বর নিয়ম বলা হচ্ছে শব্দের শেষে স্বরেয় ধ্বনির পূর্বে রফলা অথবা রিকার থাকলে ওই স্বরের উচ্চারণ ও হয়। যেমন দেখো বিকৃত, এই নিয়মটা আমরা কিন্তু আগে পড়ে এসেছি। বিকৃত, এই যে রিকার আছে এই জন্য তয়ের সাথে ওকার। মৃত, এই যে রিকার আছে এই জন্য তয়ের সাথে ওকার। এরপর 3 নম্বরে বলা হচ্ছে ইয় বা অনয় প্রত্যয়যুক্ত শব্দ সংবৃত উচ্চারণ ও এর মতো উচ্চারিত হয়। যেমন দেখো পানীয়, দেখো এখানে দীর্ঘিকারটা উচ্চারণে রস্বীকার হয়ে গেছে, পানীয়। এই যে দেখো পানীয়, এই যে পানি ইয় প্রত্যয় যুক্ত হয়েছে না, ইয় প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এখানে ওকার যুক্ত হয়েছে। দেশীয়, ইয় প্রত্যয় যুক্ত হয়েছে, এই জন্য এখানে কি হয়েছে, ওকার যুক্ত হয়েছে, জিনিসটা এইটাই। 4 নম্বর বলা হচ্ছে বিশেষ্য পদের শেষে হ এবং বিশেষণ পদের শেষে ঢয় শূন্য র থাকলে অন্ত স্বরেয় বিলুপ্ত না হয় ওকারের মতো উচ্চারিত হয়। যেমন দেখো বিবাহ, হ আছে এই জন্য দেখো হ আছে এই জন্য হয় সাথে ওকার। মোহ, হ আছে এই জন্য হয় সাথে ওকার। বিরহ, হয় আছে হয় সাথে ওকার। গাঢ়, এই যে গাঢ় উচ্চারণটা হবে গা র, ঠিক আছে, উচ্চারণটা এমন হবে, এখানে ভেঙে গেছে এটার উচ্চারণ। আচ্ছা, এরপর দেখো শব্দান্তে যুক্ত ব্যঞ্জন থাকলে অন্তিম অ স্বরের উপর উচ্চারিত হয়। যেমন শক্ত, যুক্ত ব্যঞ্জন আছে তার মানে ও হবে, এই যে দেখো তত ওকারের উপর উচ্চারিত হচ্ছে, এই জিনিসটাই বলছে। তো এইবার আমাকে বলো উচ্চারণের নিয়মগুলো কি বুঝতে পেরেছো কিনা। খুবই সিম্পল, অনেকে মুখস্থ করে ফেলে, আমার মতো মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়ো। ভাই প্রত্যয়টা কি, প্রত্যয় তোমাদের পড়ানো হবে, চিন্তা করার দরকার নাই। ভাইয়া 5টা নিয়ম লিখলে কি ফুল মার্কস দেবে? 5টা নিয়ম যদি সঠিকভাবে লিখো অবশ্যই ফুল মার্ক দেবে। এগুলোর মধ্যে কোনটা আসার চান্স সব অল্প, প্রশ্নই তো অল্প, 5-6টা প্রশ্ন। উচ্চারণের নিয়ম থেকে 5-6টা প্রশ্ন পড়লে কি মানে খুব বেশি নাকি? ঠিক আছে। আচ্ছা, এইবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে তোমরা একটু ভালো করে দেখো, এই দেখো এখানে তোমাদের এই যে উচ্চারণের নিয়ম, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, মানে তোমাকে অনেকগুলো শব্দ দিয়ে বলবে যে শব্দগুলোর উচ্চারণের নিয়ম লিখো। তো এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে দেখো ঢাকা বোর্ডে এই শব্দগুলো লিখেছে, তো শব্দ আসবে তোমাকে এরকম, ঢাকা বোর্ড 2019 তোমাকে উচ্চারণ লিখে সাইডে শব্দগুলোর উচ্চারণ লিখে দিতে হবে, মানে জাস্ট নমুনা প্রশ্ন, এই টাইপ প্রশ্ন পরীক্ষাতে আসে। কুমিল্লা বোর্ড 2019 শব্দ দিছে, এবার শব্দগুলো তুমি উচ্চারণের নিয়ম লিখে ফেলো, মানে উচ্চারণ লিখো। একটা হচ্ছে উচ্চারণ নিয়ম থেকে প্রশ্ন আসবে, আর একটা হচ্ছে উচ্চারণ দিবে, উচ্চারণ থেকে তোমরা আনসার করবে। উচ্চারণ দিছে, উচ্চারণ লিখে দিবে, মানে শব্দ দিবে, শব্দ থেকে তোমরা উচ্চারণ লিখবে, দ্যাটস ইট। ওকে, শব্দ দিবে, শব্দ থেকে তোমরা কি করবা, উচ্চারণগুলো লিখে ফেলবা, শেষ কাজ। ওকে, শুধু কি নিয়মই আসবে না, শুধু নিয়ম আসবে না, এরকম শব্দ দিবে, শব্দ দিয়ে উচ্চারণ লিখতে বলবে, এরকম আসবে। আচ্ছা, তো এরকম যখন আসবে তখন তোমার আসলে নিয়মগুলোর প্রয়োজন হয়, মানে এরকম যখন আসবে যে তোমার হচ্ছে মানে তোমার এরকম যখন আসবে যে শব্দ দিয়ে উচ্চারণ লিখতে বলো, তখন আসলে নিয়মগুলো না জানা থাকলে তুমি উচ্চারণ লিখতে পারবে না। ওকে, একজন বারবার প্রশ্ন করতে, ভাইয়া আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।